আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে আমরা এসেছি যে পরের অংশ শেষ করার জন্য যে আয়নিক যৌগের বৈশিষ্ট্যসমূহ বা ধর্মাবলীর ব্যাখ্যা। এটা হচ্ছে P5 তো ব্যাখ্যা। তো এখানে কিছু বলছে আয়নিক যৌগের ক্যালাস গঠন, এটা আমরা পড়ে নিব, এটার ব্যাখ্যা করার কিছু নেই, যে যার মতো পড়বো, বুঝলে বুঝবো, না বুঝলে নাই, তো প্যারা নেওয়ার কিছু নেই। আচ্ছা, পরেরটাতে যাই যে আয়নিক যৌগের বিদ্যুৎ পরিবাহিতা আলোচনা অথবা আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ কুপরিবাহী কিন্তু গলে গেলে অবস্থায় বিদ্যুৎ সুপরিবাহী। আচ্ছা, দেখি যে কি হচ্ছে, যে কঠিন থাকলে বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলে গেলে বিদ্যুৎ পরিবহন করে। কি জন্য হচ্ছে, কেন হচ্ছে, একটু দেখার চেষ্টা করি যে কি জন্য হচ্ছে এটা। আয়নিক যৌগের উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, যেহেতু বিপরীত কি বলছে, আয়নিক যৌগের আয়নগুলো কি ঋণাত্মক আয়ন এবং ধনাত্মক আয়ন ধারা থাকে, একটা ধনাত্মক আয়ন থাকে আর ঋণাত্মক আয়ন ধারা থাকে। যেহেতু বিপরীত আধান সম্পন্ন আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের প্রভাবে অণুতে আয়নসমূহ আবদ্ধ থাকে। আয়নসমূহ কি থাকে? আবদ্ধ থাকে, এরা নড়াচড়া করে না। প্রতিটি অণুতে বিপরীত মেরুত্ব উৎপন্ন করে এবং কঠিন অবস্থায় এরা পরস্পরের সাথে একসাথে লেগে থাকে কঠিন অবস্থা। বিপরীত মেরু উৎপন্ন করে এবং কি করে? একসাথে লেগে থাকে। সেক্ষেত্রে কি হয়, যে এরা ইলেকট্রন ছাড়ে না, মানে লড়ে না। এই কারণে এদের বিচ্ছিন্ন করতে অধিক পরিমাণে শক্তির প্রয়োজন হয়। কেউ যদি আমাদেরকে ধরে রাখে, বুকে জড়ায় রাখে, তো সেক্ষেত্রে টেনে সরাইতে কষ্ট হবে না, কিন্তু শুধু এমনি সাথে দাঁড়ায় থাকলে ধাক্কা মারলেই সরে যাবে। ঠিক সেরকম, যেখানে স্থির বৈদ্যুতিক সংঘ তারা একে অপরকে জড়িয়ে মানে ধরে রেখেছে, এই জন্য তারা সরবে না। তখন গরম করতে হবে, তো সেক্ষেত্রে গরম করলে কী হবে, সোডিয়ামরে তখন 1470 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিতে হবে, সেক্ষেত্রে সে গলবে। আর যদি শুধু সোডিয়াম হইতো তাহলে কি হতো, 77 ডিগ্রিতেই হয়ে যেত। কিন্তু যখন সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, সেক্ষেত্রে 1470 ডিগ্রি লাগতেছে। আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি এবং কম উদ্বায়ী, উড়ে কম। সোডিয়াম ক্লোরাইড 820 ডিগ্রি তাপমাত্রায় গলে এবং 1600 তাপমাত্রায় ফুটতে থাকে। এই যে 820-এ হচ্ছে কি হয়, গলে, আর 1600 ডিগ্রি তাপমাত্রায় ফুটতে থাকে, মানে বলক মারে। আর স্ফুটনাঙ্ক হচ্ছে 1470। তো আয়নিক যৌগের দ্রাব্যতা কি বলছে, আয়নিক যৌগ সাধারণত পোলার দ্রাবকে দ্রবণীয় কিন্তু অপোলার দ্রাবকে অদ্রবণীয়। কেন? আচ্ছা দেখি ঘটনা কি। পোলার আর অপোলার তো জানি, পোলার কোনগুলো, অপোলার কাকে বলে। পোলার যৌগকে বলে এমন যৌগ যার এক প্রান্তে ঋণাত্মক থাকে, অপর প্রান্তে কি থাকে, তার কিন্তু যৌগ, তাও কিন্তু একটা ঋণাত্মক আরেকটা কিন্তু ধনাত্মক প্রান্ত থাকবে, আধানের সৃষ্টি হবে হালকা অল্প। পানিও ঠিক সেরকম, পানি এর একটি দ্রাবক। পানিকে পোলার দ্রাবক এবং সোডিয়াম ক্লোরাইডকে আয়নিক যৌগ হিসেবে ব্যবহার করে আয়নিক যৌগের, যাই হোক লেখছে কিছু। তো বুঝছি আয়নিক যৌগ কি হয়, পোলার দ্রাবকে দ্রবীভূত কিন্তু অপোলারে হয় না, অদ্রবণীয়, মানে দ্রবীভূত কি হয় না, হয় না। তো পোলার দ্রাবকে দ্রবণীয়তা ব্যাখ্যা করতে হবে বলছে, তাহলে কেমনে বলছে, যে পানির ডাইলেকট্রিক ধ্রুবক বেশি বলে পানির অণুর ঋণাত্মক মেরু আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তের দিকে এবং তার ধনাত্মক মেরু যৌগের ঋণাত্মক মেরুর দিকে আকৃষ্ট হয়। এটা আমরা ইন্টারে পড়েছি, আশা করি বুঝবো। যত ব্যাখ্যা করা আমাদের কাছে সময় নেই, যে কিভাবে কাজ করে, কিভাবে পোলার দ্রবণ হয়, ইলেকট্রন ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, যৌগের থেকে ধনাত্মকে যায়, ঋণাত্মকে যায়, তো এগুলো আমরা আশা করি বুঝছি। তো পানির অণুর মেরু দুইটা, একটা ধনাত্মক মেরু হয় আর একটা ঋণাত্মক। তো যে যৌগটা দিব সেক্ষেত্রে ধনাত্মকটা যাবে পানির অণুর ঋণাত্মকের দিকে, আর যৌগের ঋণাত্মকটা যাবে পানির অণুর ধনাত্মকের দিকে, এভাবেই সৃষ্টি হয়। আর বাদ বাকিগুলো হাবি যাবি, এটা করে নেব। আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটাতে কি আছে দেখি। আয়নিক যৌগে কি বলছে, বিদ্যুৎ, এই যে পোলার দ্রাবক, এই যে পোলার বুঝাই দিছে। তো যেহেতু বুঝাই দিচ্ছে, তো আমি একটু বুঝাই দিই, যে এটা হচ্ছে পানির
একটা হচ্ছে ক্লোরিন আর একটা একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে হাইড্রোজেন। তো সেক্ষেত্রে কি হয়, অক্সিজেন একটু বেশি ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। তো সেক্ষেত্রে অক্সিজেন হালকা নেগেটিভ হয় আর হাইড্রোজেন হালকা পজিটিভ হয়। এই যে এভাবে দেখতেছেন, ক্লোরিন কি হয়, হালকা নেগেটিভ না? তো এটা হচ্ছে কি অক্সিজেনের ডাইপোলের ডায়াগ্রাম। তো সোডিয়াম ক্লোরাইড তো এভাবে, যেহেতু কঠিন যৌগ, সেক্ষেত্রে এরকম থাকে, সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম একটা বন্ধনের মধ্যে থাকে। এই যে যোগ চিহ্ন দিছে, মাঝখানে যোগ দিছে। তো যখন এটা হয় হাইড্রোজেন ডাইঅক্সাইড মানে পানি, তো পানির অণু কি, ক্লোরিন হালকা নেগেটিভ হয় না, ক্লোরিন হালকা নেগেটিভ। তো সেক্ষেত্রে এই যৌগের ধনাত্মক অংশ মানে পজিটিভ অংশ ক্লোরিনের দিকে যায়, আর এই নেগেটিভ অংশটা কি হয়, এই আর পানির যে নেগেটিভ অংশ আছে না, এই পানির নেগেটিভ, এটা কি করে, সোডিয়ামের সাথে যুক্ত হয়। তো সেই ক্ষেত্রে এটা দ্রবীভূত হয়ে যায় মানে মিশে যায় একে অপরের সাথে। এটাই আয়নিক যৌগের বিদ্যুৎ পরিবাহিতা। আচ্ছা, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহিত হয় কখন? আছে, আয়নিক যৌগের কি আছে, বিদ্যুৎ পরিবাহিতা আছে। যেহেতু এরা তাপমাত্রা বৃদ্ধি পেলে এদের মধ্যে যে আয়নসমূহের গতিশক্তি আছে না, ওটা কি হয়, খুব বৃদ্ধি পায়। সেক্ষেত্রে যখন গলে যায় সেক্ষেত্রে আয়নসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়। তো গতিশক্তি বৃদ্ধি পেলে এদেরকে ধাক্কা মারলে এরা জায়গা থেকে স্থানান্তর হবে, যেহেতু দৌড়াচ্ছে, দৌড়ার উপর শক্তি কম। তো এরা এদের পরস্পরের আকর্ষণ শক্তিকে অতিক্রম করে সচল অবস্থা প্রাপ্ত হয়, মানে যে এতক্ষণ যে একে অপরকে ধরে রাখছে কঠিন অবস্থায়, এরপরে তারা কেবল নড়াচড়া করা শুরু করে। এরূপ অবস্থায় মুক্তভাবে চলতে হয়, হ্যাঁ, ইলেকট্রন মুক্তভাবে চলতে পারে। এই অবস্থায় ধনাত্মক আয়নসমূহ ঋণাত্মক ইলেকট্রোডের দিকে এবং বা ক্যাথোডে, মানে ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাথোড কি নেগেটিভ, আর ক্যাথোড হচ্ছে কি যে নেগেটিভ দণ্ড, আর ধনাত্মক যাবে ক্যাথোডে মানে ঋণাত্মকে, আর ঋণাত্মক আয়নসমূহ ধনাত্মক মানে এই অ্যানোড, অ্যানোড কি ধনাত্মক, ধনাত্মকে যাবে কি ঋণাত্মক না, ঋণাত্মক যায় অ্যানোড, অ্যানোড হচ্ছে কি পজিটিভ, আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ। তো ঋণাত্মক যাবে অ্যানোডের দিকে, ইলেকট্রোডের দিকে বা অ্যানোডের দিকে ধাবিত হয়। এই কারণে ক্যাটায়ন বা ঋণাত্মক আয়নকে অ্যানায়ন, ঋণাত্মক আয়নকে বলে অ্যানায়ন আর ধনাত্মক আয়নকে বলে ক্যাটায়ন। যেটা আমরা ইন্টারে পড়েছি, সেক্ষেত্রে অত আশা করি কঠিন হবে না, এটা পারবো যে কেন কিভাবে কি হয়। ধনাত্মক আয়নসমূহ ঋণাত্মক ইলেকট্রোডে পৌঁছানোর পর তারা ইলেকট্রন গ্রহণ করে চার্জ নিরপেক্ষ ধাতুতে পরিণত হয়, আবার ঋণাত্মক আয়নসমূহ ধনাত্মক ইলেকট্রোডে পৌঁছানোর পর ইলেকট্রন দান করে চার্জ নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয়। আচ্ছা ঠিক আছে, তো বাদ বাকিগুলো আমরা তো বুঝছি। ক্যাটায়ন যাবে কোথায়, ক্যাথোডে, ক্যাথোড কি নেগেটিভ না, এই যে একটা পজিটিভ দিয়া এই এম হয়ে গেছে। অ্যানায়ন কি, অ্যানায়ন হচ্ছে পজিটিভ, অ্যানোডে কে যায়, নেগেটিভ যায়, তো নেগেটিভ যায় একটা দান করে একটা এক্স হয়ে গেছে। এটা আমরা ইন্টারে পড়েছি। কাজেই আয়নিক পদার্থ বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, অর্থাৎ এই সময় আয়নিক যৌগসমূহের মূল উপাদান বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাপ বাড়ালে ওদের যে আকর্ষণ বল ছিল সব বিচ্ছিন্ন হয়ে যায়, এতে রাসায়নিক বিশ্লেষণ ঘটে। এই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। আচ্ছা, আয়নিক যৌগের ভঙ্গুরতা দেখি, ভঙ্গুরতায় কি বলছে, যে না 10 মিনিট হয়ে গেছে, আমরা পরের ভিডিওতে এটার ভঙ্গুরতা আলোচনা করি।